হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ হোসেন। আজকে আমরা দ্য গার্ডিয়ান পত্রিকাটা পড়বো। সো দেরি করব না, চলে যাই আমরা গার্ডিয়ান পত্রিকা পড়তে। আসেন, গার্ডিয়ান পত্রিকার আজকের যে টপিক্সটা, সেই টপিক্সটা খুবই একটা মজাদার টপিক্স। সেটা হচ্ছে COP29। ওকে, আচ্ছা, আমরা অনেকেই COP29 সম্পর্কে জেনেছি। আর আমরা যারা জানি যে COP29 কোথায় অনুষ্ঠিত হয়েছে, সেটা একটু জানাবো। আর যারা জানি, কমেন্ট বক্সে জানাবো। আর এর পাশাপাশি আমরা এটাও জানবো যে কোপ এর পূর্ণরূপটা কি। যাই হোক, আমরা পুরো পত্রিকাটা আজকে সুন্দর করে অনুবাদ করব। এখানে যতগুলো গ্রামাটিক্যাল আছে সবগুলো অনুবাদ করব, যতগুলো ভোকাবুলারি আছে সবগুলো দেখাবো, এবং কোন পরীক্ষায় কি কি ভোকাবুলারি এসেছে সব দেখাবো। ওকে, আসেন। প্রথমে হচ্ছে COP29। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে কোপের পূর্ণরূপটা কি, ঠিক আছে? সো আমরা সবাই জানি কোপের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ, মানে ওতে হচ্ছে অফ, অ্যান্ড দেন পার্টিস। আমি স্মল লেটারেই লিখলাম কনফারেন্স অফ পার্টিস, ঠিক আছে? কনফারেন্স অফ পার্টিস। আচ্ছা, এইটা হচ্ছে কোপের পূর্ণরূপ, এইটা মাথায় রাখতে হবে। আর COP29 মানে হচ্ছে 29তম সম্মেলন, ঠিক আছে? কোপ 29তম সম্মেলন। আচ্ছা, এরপরে দেখেন সুন্দর করে এর বরাবর একটা ভার্ব আছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা পত্রিকার হেডলাইনের ভার্বটা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হচ্ছে। তার মানে এটার সাথে কি হয়েছে, একটা এস যুক্ত হয়েছে। অ্যাগ্রি মানে একটা অ্যাগ্রি হয়েছে। এই অ্যাগ্রি মানে কিন্তু রাজি হওয়া না, এই অ্যাগ্রি মানে হচ্ছে চুক্তি হওয়া। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব পত্রিকা কি অ্যাগ্রি ইউজ করে? না, সব পত্রিকা কিন্তু অ্যাগ্রি ইউজ করে না। অনেক পত্রিকা আছে অ্যাগ্রির জায়গায় ইউজ করে অ্যাপ্রুভ, অ্যাগ্রির জায়গায় ইউজ করে অ্যাপ্রুভ। ওকে, অ্যাপ্রুভ এস দিলাম কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। COP29 হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বসেছে। এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি আর কি কি ওয়ার্ড দেওয়া যায়, যেমন আরও ওয়ার্ড দেওয়া যায়, সেটা হচ্ছে যে ফাইনালাইজড, ঠিক আছে? ফাইনালাইজ। আরও ওয়ার্ড দেওয়া যায়, যেমন হচ্ছে সাইন। আমি প্রত্যেকটা পত্রিকা, অন্যান্য পত্রিকাগুলো কি কি ওয়ার্ড ইউজ করে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আরেকটা কি ওয়ার্ড ইউজ করা যায়? সাইন। আরেকটা কি ওয়ার্ড ইউজ করা যায়? কনফার্ম। আচ্ছা, ওয়ার্ড ইউজ করা যায় না, আমি বলছি এগুলো আসলে পত্রিকার প্রত্যেকটা হেডলাইনেই থাকে। যেমন কেউ অ্যাগ্রি ইউজ করে, কেউ অ্যাপ্রুভস ইউজ করে, কেউ ফাইনালাইজ ইউজ করে, কেউ হচ্ছে সাইন ইউজ করে, কেউ হচ্ছে কনফার্ম ইউজ করে। পত্রিকাতে যখন হেডলাইনে এগুলো ইউজ করা হয় তখন সেগুলার শব্দের অর্থ হয় চুক্তি, তখন সেগুলার শব্দের অর্থ হয় চুক্তি। এখন গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে এই যে ফাইনালাইজটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাইনালাইজটা বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় এসেছে 2023-এ। ফাইনালাইজের সিনোনিমটা কোনটা? কনফার্ম। ফাইনালাইজের সিনোনিমটা কি? কনফার্ম। এইটা উত্তরে ছিল। সো এইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডিতে, বিডি ব্যাংক এডিতে এসেছে কত সালে? 2023 সালে। আমি শুধু 23 লিখলাম, এইটা বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছে 2023 সালে, ঠিক আছে? সো আমরা একটু সবগুলো আবার নাই করে দিলাম। হ্যাঁ, তাহলে কি দেখতে পারলাম যে অ্যাগ্রিজ। আচ্ছা, COP29 অ্যাগ্রিজ করেছে মানে হচ্ছে চুক্তি করেছে। কি চুক্তি করেছে? ডলার চুক্তি করেছে। এটা মানে হচ্ছে ডলার। কত ডলার? 1.30 TN। TN মানে ট্রিলিয়ন। বিএন মানে কি? বিএন মানে হচ্ছে ব্রিলিয়ন, ঠিক আছে? MN মানে কি? মিলিয়ন, ঠিক আছে? সো যেহেতু এখানে TN আছে তার মানে ট্রিলিয়ন। 1.30 ট্রিলিয়ন। এখন 1.30 ট্রিলিয়ন মানে কি? আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে 1 ট্রিলিয়ন সমান কত, এটা লেখার আগে আমরা একটা কাজ করি। প্রথম কথা হচ্ছে যে 1 বিলিয়ন সমানটা আগে লিখি। হ্যাঁ, 1 বিলিয়ন সমান আমরা কি লিখতে পারি? 1 বিলিয়ন সমান 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, এগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলো না জানলে একটু সমস্যা আছে। 1 বিলিয়ন সমান কত? 10 লক্ষ টাকা। আমরা এই জায়গাটাতে লিখি, হ্যাঁ, যেহেতু সাদা অংশটা কম। 1 বিলিয়ন সমান 10 লক্ষ টাকা। ওকে, আচ্ছা, যদি আমি বলি 1 মিলিয়ন, সরি, এইটা হচ্ছে 1 মিলিয়ন, সরি, 1
মিলিয়ন সমান 10 লক্ষ টাকা। ওকে, এটা হচ্ছে 10 লক্ষ টাকা। আর 1 বিলিয়ন সমান কত? 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি টাকা। ওকে, 100 কোটি টাকা। আচ্ছা, আর যদি বলা হয় ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন সমান কত হবে? 1 ট্রিলিয়ন সমান কত হবে? আমি TN দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 1 TN মানে 1 ট্রিলিয়ন সমান হচ্ছে আপনার 1 লক্ষ, 1 লক্ষতে 5টা শূন্য বসে, 1 লক্ষ কোটি, 1 লক্ষ কোটি, ঠিক আছে, 1 লক্ষ কোটি টাকা। এটা হচ্ছে 100 কোটি টাকা। ঠিক আছে, সো এরকম করে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে এগুলো আমাদেরকে জানতে হবে। তো আসি আমরা দেখি 1.3 ট্রিলিয়ন, ঠিক আছে, ডলার, 1.3 ট্রিলিয়ন, সরি 1.3 ট্রিলিয়ন ডলার, 1.3 ট্রিলিয়ন ডলার এর মানে তো বুঝতেই পারছেন, মানে প্রায় হচ্ছে আপনার কি বলবে 100 কোটি 43 এরকম লাখ হবে। হ্যাঁ, তো যাই হোক 1.3 ট্রিলিয়ন ডলার ক্লাইমেট ফাইন্যান্স ডিল। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, ক্লাইমেট মানে কি? জলবায়ু। ক্লাইমেট মানে জলবায়ু, আর ফাইন্যান্স মানে কি? অর্থনীতি, অর্থ না। এখানে ক্লাইমেটের পরে যদি আপনারা সবসময় ফাইন্যান্স শব্দটা দেখেন তাহলে এর অর্থটা সবসময় ধরে রাখবেন তহবিল। এটা হচ্ছে খাঁটি বাংলা, বুঝে গেছে? তো এটা হচ্ছে তহবিল। তাহলে ক্লাইমেট ফাইন্যান্স ডিল, ওকে, চুক্তি। তার মানে হচ্ছে আপনার এইটার মানে কি? জলবায়ু তহবিল চুক্তি। ওকে, তাহলে আমরা আবার এখান থেকে পড়ি COP29 অ্যাগ্রিজ 1.13 ক্লাইমেট ফাইন্যান্স ডিল। অর্থাৎ এর মানে হচ্ছে যে COP29-এ অ্যাগ্রি করা হয়েছে, মানে চুক্তি করা হয়েছে 1.3 ট্রিলিয়ন ক্লাইমেট ফাইন্যান্স ডিল, মানে হচ্ছে জলবায়ু তহবিল চুক্তি। বাট এই যে এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছে কিন্তু, এবার যখন আপনি দেখবেন একটা সেন্টেন্সের মধ্যে বাট আছে, তারপরের সেন্টেন্সটা কিন্তু ওই সেন্টেন্স থেকে নেগেটিভ অর্থ প্রকাশ করবে, বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন ক্যাম্পেইনার, ক্যাম্পেইনার মানে হচ্ছে যারা সেখানে অংশগ্রহণ করেছিল, সে তাদেরকে বলা হয় অংশগ্রহণ করেছিল। ব্র্যান্ড ইট, ব্র্যান্ড মানে আখ্যা দেওয়া, আখ্যা দেওয়া। তো আখ্যা দিয়েছে এটাকে, কি হিসাবে আখ্যা দিয়েছে? কি হিসাবে আখ্যা দিয়েছে? আ বিট্রায়াল। ঠিক আছে, মানে হচ্ছে এইটাকে একটা কি বলে ওইটাকে, মানে প্রতারণা, একটা প্রতারণা হিসাবে আখ্যা দিয়েছে। বাট ক্যাম্পেইনার যারা অংশগ্রহণ করেছিল, ব্র্যান্ড এটাকে আখ্যা দিয়েছে ইট আ বিট্রায়াল। আমরা সবাই জানি বিট্রায়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ঘটনা হচ্ছে এই অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল আছে। আর্টিকেল থাকার কারণে এই শব্দটার অর্থ হয়ে দাঁড়িয়েছে নাউন, মানে এই শব্দটা এখন নাউনের কাজ করছে। ওকে, এটা এখন কার কাজ করছে? নাউনের কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা। হ্যাঁ, এতটুকু আমরা দেখলাম যে ক্লাইমেটের একটা মানে চুক্তি হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম অংশগ্রহণকারী যারা আছে তারা এটাকে বলা হয়েছে, এটা বলা হচ্ছে এক ধরনের প্রতারণা। আচ্ছা, বিট্রায়াল মানে, বিট্রায়ালেরও আরও অনেক শব্দ আছে, সেগুলো আমরা ভিতরে ভিতরে পড়ার চেষ্টা করি, এখানে এক জায়গায় অনেকক্ষণ থেমে থাকলে আসলে হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিপ ডিভিশনস। ডিপ ডিভিশনস মানে কি? মানে ডিভিশন মানে কি? ডিপ মানে কি? গভীর। আর ডিভিশন মানে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসেছে, তার মানে দুইটার অর্থ একসাথে প্রকাশ করতে হবে। তার মানে গভীর কি বলছে? এটা বিভাজন, ভাগ করা, বিভাজন। মানে একটা গভীর ভাগ করা হবে না, খুব মানে কি এটাকে বলছে যে এটা একটা ভাগ হয়ে গেছে, খুবই মানে বেটারভাবে একটা ভাগ হয়ে যাওয়া। কিভাবে? হ্যাঁ, ভাগ থেকে গেছে। রিমাইন্ড মানে হচ্ছে থেকে যাওয়া। তাহলে ডিপ ডিভিশন, রিমাইন্ড মানে এই যে একটা গভীর বিভাজন থেকে গেছে। কি কখন থেকে গেছে? আফটার, পরে, হাই স্টেকস স্টকস। হাই স্টেকস স্টকস আপনি দুইভাবে বলতে পারেন, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, অথবা বলতে পারেন যে গুরুত্বপূর্ণ
কাজ, রিস্ক, ঝুঁকিপূর্ণ কাজ, ঝুঁকিপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা অথবা ঝুঁকিপূর্ণ কথা। এখানে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে ধরবো হাই স্টেক টক্স, মানে গুরুত্বপূর্ণ কথা, ইন্ড উইথ মানে হচ্ছে শেষ হয়েছে, ইন্ড উইথ অ্যাগ্রিমেন্ট, তার মানে অ্যাগ্রিমেন্টটা শেষ হয়েছে, গুরুত্বপূর্ণ কথা, অ্যাগ্রিমেন্টটার গুরুত্বপূর্ণ কথা শেষ হয়েছে, শেষ হওয়ার পরেও, এটা মানে হচ্ছে এখন পরেও, ডিপ ডিভিশন রিমাইন মানে হচ্ছে একটা বিভাজন থেকেই গেছে, তাই বলছে গুরুত্বপূর্ণ কথা বলার পরও একটা থেকে গেছে, ঠিক আছে। আচ্ছা, টু হেল্প, এই যে আমরা অনেকেই এগুলার অর্থ জানি না যে টু আসলে এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে। এই যে আমরা বলি না যে হুইচ, মানে আমরা যেটা সহজ ইংরেজিতে বলি, যেমন হুইচ হেল্প ডেভেলপিং, এরকম বলতে পারি। সো হুইচের জায়গায় পত্রিকা সবসময় টু ইউজ করে। এটা শুধুমাত্র একটা পত্রিকা না, প্রত্যেকটা পত্রিকায় হুইচের জায়গায় টু ইউজ করে, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে যদি আমি হচ্ছে লিখার ক্ষেত্রে আমাকে এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হয়। সো দেখা যাচ্ছে যে এই যে টু লিখলাম, তাহলে টু হেল্প এটা একটা ইনফিনিটিভ, ঠিক আছে, টু হেল্প। এখন আমরা সবাই জানি হেল্পের পরে যদি আপনি আরেকটা ভার্ব বসাতে যান, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি বসে সেটাকে নাউন করে দিতে হবে, মানে জিরান নাউন করে দিতে হবে। তাই এখানে ডেভেলপিং মানে উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল ওয়ার্ল্ড, উন্নয়নশীল দেশসমূহ। আপনাদেরকে একটা জিনিস বলি, এটার মানে হচ্ছে উন্নয়নশীল। আর আপনি যদি আরেকটা শব্দ পড়েন যে ডেভেলপ ইডি এরকম থাকে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে উন্নতশীল। এটা কি? উন্নতশীল। আর এটা কি ছিল? উন্নয়নশীল। তো যাই হোক, এখন যেহেতু ডেভেলপটা নাই, হ্যাঁ, ডেভেলপড কান্ট্রি লেখা থাকবে, তখন বুঝবেন যে উন্নতশীল দেশসমূহ। তো এইখানে কি লেখা আছে? এইখানে লেখা আছে যে ডেভেলপিং মানে উন্নয়নশীল ওয়ার্ল্ড, হ্যাঁ, মানে উন্নয়নশীল বিশ্বগুলোর কথা বলা হচ্ছে। উন্নয়নশীল বিশ্বগুলো শিফট মানে কি? পরিবর্তন হওয়া, শিফট হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাকে বলছে টু লো কার্বন ইকোনমি। দেখেন এইখানে টুটা কিন্তু ফরের কাজ করছে, হ্যাঁ, টু লো কার্বন ইকোনমি। যাই হোক, মানে হচ্ছে লো মানে নিম্ন কার্বন অর্থনীতি তৈরি করবে, আমরা এই যে লো কার্বন ইকোনমি সম্পর্কে জানলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এই যে নিচে চলে যাচ্ছি, একদম নিচে চলে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমাদের কিন্তু একটা কোর্স আছে, পত্রিকার কোর্স, এটাও কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, কারণ পত্রিকার কোর্স থেকে কিন্তু এই যে অনুবাদ বলেন, গ্রামার বলেন, ভোকাবুলারি বলেন, সব কিছু আমাদের এই কোর্সে শেখানো হচ্ছে। তো যাই হোক, আমরা একটু শেখার চেষ্টা করি। আচ্ছা, এই যে আমাদের এখান থেকে একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, এই যে রিচ অ্যান্ড পোর মানে গরিব, আচ্ছা, ধনী এবং গরিব, আগে ধনী আছে এবং পরে পোর আছে, ধনী। কান্ট্রিজ কিন্তু এখানে প্লুরাল করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো ধনী এবং গরিব কান্ট্রিজ মানে দেশগুলো, মানে প্লুরাল করা হয়েছে, পুরোটাই একটা সাবজেক্ট। এরপরে কি বসেছে? কনক্লুডেড। এই কনক্লুডেড মানে এরকম না যে আপনার গণনা করা, এই কনক্লুডেড মানে হচ্ছে শেষ করা, পরিসমাপ্তি করা, ঠিক আছে, বা শেষ হয়েছে এমন। কনক্লুডেড $1 ট্রিলিয়ন। আচ্ছা, $1 ট্রিলিয়ন মানে কি আপনাকে বলছে, দেখেন, ডলার সম্পর্কে আপনাদেরকে তো ধারণা দিয়েইছি, আর $1 ট্রিলিয়ন। সো এইখানে বলতেছে যে $1 ট্রিলিয়ন একটা ডিল চুক্তি করা হয়েছে, $1 ট্রিলিয়ন একটা ডিল চুক্তি সমাপ্ত করা হয়েছে। আর এখানে দেখেন ডলারের সাথে এস নাই, তো ট্রিলিয়ন প্লুরাল করা হওয়ার পরেও আপনার কেন এস নাই? কারণ দেখেন এই যে আর্টিকেল দিয়ে এটা একটা ফ্রেজ বানানো হয়েছে, পুরোটা একটা ফ্রেজ বানানো হওয়ার কারণে ডলারের সাথে এস যুক্ত করা হয় না। তখন ডিল অন দ্য ক্লাইমেট ক্রাইসিস, কিসের উপরে? এই যে দেখেন, অন দ্য ক্লাইমেট ক্রাইসিসের উপরে একটা চুক্তি সম্পন্ন করা হয়েছে, $1 ট্রিলিয়ন একটা চুক্তি। ক্লাইমেট ক্রাইসিস মানে কি? মানে হচ্ছে জলবায়ু সংকট। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, আর ক্রাইসিস মানে হচ্ছে সংকট, জলবায়ু সংকট। আচ্ছা, ইন দ্য আর্লি আওয়ার্স মানে প্রথম প্রহরে অফ সানডে মর্নিং। আচ্ছা, সানডে মানে কি? রবিবার, আর মর্নিং মানে কি? সকাল। তাহলে রবিবারের এই যে
রবিবার এর প্রথম মানে রবিবার সকালের প্রথম প্রহরে, ইন দ্য আর্লি মর্নিং, ঠিক আছে। আচ্ছা, রবিবার সকালের প্রথম প্রহরেই একটা ডিল চুক্তি করা হয়েছে ক্লাইমেট ক্রাইসিসের উপরে, মানে হচ্ছে জলবায়ু সংকটের উপরে একটা চুক্তি সম্পন্ন করা হয়েছে, $1 ট্রিলিয়ন চুক্তি সেটা, ঠিক আছে। আর আপনি যদি এইখান থেকে মানে এই যে কমাটা আমি আপনাকে দেখাইলাম না, এই যে এখানে একটা কমা এবং সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়েছে, তো আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে রিচ অ্যান্ড পোর কান্ট্রিজ, এইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি আছে ভার্ব, তারপরে কি আছে ভার্ব আছে, তারপরে কি আছে অবজেক্ট আছে, আর $1 ট্রিলিয়ন ডিল, এইটা হচ্ছে অবজেক্ট। দেখেন আমরা ছোটবেলায় কি পড়ি, এই যে একটা সাবজেক্ট পড়ি, এই যে একটা ভার্ব পড়ি, আর এই যে একটা অবজেক্ট পড়ি, হ্যাঁ, এগুলা পড়ি না। তো দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এতটুকুই কিন্তু আমরা সেন্টেন্স পড়ে পড়ে ছেড়ে দিই, বাকি সেন্টেন্সটা তারা কিভাবে বড় করেছে, যে দেখেন অন দ্য ক্লাইমেট ক্রাইসিস, এইটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, আর এই যে দেখেন ইন দ্য আর্লি আওয়ার্স অফ সানডে মর্নিং, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দুইটা ফ্রেজ যুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা যখন পত্রিকা থেকে এইভাবে অনুবাদ করব, তখন এই জিনিসগুলোকে কিন্তু একটু ভালো করে নজরদারি করতে হবে। আর আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আছে, সেখানে কিন্তু আপনাদেরকে ছোটটাও দেখানো হচ্ছে, এর পাশাপাশি অন দ্য ক্লাইমেট ক্রাইসিস, এই যে একটা প্রেপোজিশনাল ফ্রেজ যুক্ত করানো হচ্ছে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও যুক্ত করে সেন্টেন্সটা বড় বড় করে কিভাবে তৈরি করতে হয় পত্রিকার মতো করে, এটাও কিন্তু শেখানো হচ্ছে পত্রিকা কোর্সে। সো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে, অ্যাডভান্স কোর্সে। আর আমাদের যে পত্রিকা কোর্সটা আছে, যে এই যে অনুবাদ বলেন, ট্রান্সলেশন থেকে শুরু করে দেখা যাচ্ছে ভোকাবুলারি, গ্রামার, সেখানেও কিন্তু ছোট ছোট করে হলেও দেখাই দেওয়া হচ্ছে, ছোট ছোট না, ভালোভাবেই দেখানোর চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এখন কি করেছি, কমার পরে একটা তারা কি করেছে, কনজাংশন ইউজ করেছে, আফটার, পরে, আফটার মানে পরে, ম্যারাথন টক্স, ম্যারাথন মানে আবার দৌড় না, ম্যারাথন টক্স মানে হচ্ছে চলমান প্রক্রিয়া, ম্যারাথন মানে এখানে চলমান, আর ম্যারাথন টক্স মানে চলমান কথাবার্তা। অ্যান্ড ডেজ অফ বিটার মানে কি, খুব তিক্ততা এরকম বোঝায়। আর ডে মানে কি, দিন, ডেজ অফ বিটার মানে ওই যে দিনগুলো, মানে তিক্ততার দিনগুলো। এই যে দেখেন বিটার মানে কি, মানে তিক্ত, আর ডেজ মানে কি, দিনগুলো, তিক্ততার দিনগুলো, ঠিক আছে। তা তিক্ততার দিনগুলো, তারপরে কি বলছে, রিক্রিমিনেশনস, ঠিক আছে, রিক্রিমিনেশনস। হ্যাঁ, রিক্রিমিনেশন শব্দটা অনেক বড়, আসলে এগুলো তো বড় না, এগুলো ছোট। রিক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে একে অপরকে দোষ দেওয়ার সেই দিনগুলো। এই যে দেখেন, একে অপরকে দোষ দেওয়ার সেই দিনগুলো, তিক্ত দিনগুলো, হ্যাঁ, তিক্ত দিনগুলো, চলমান কথাবার্তার মাধ্যমে একে অপরের দোষগুলো বা মানে একে অপরের উপর ঢিল ছোড়া, ধরেন, হ্যাঁ। তো এই যে ইনডেড মানে কথাটা শেষ হয়েছে। আচ্ছা, ক্রিমিনেশন, এইটাকে একটু ভেঙে দিই, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। আমরা ক্রিমিনাল শব্দ পড়ি না, ক্রিমিনাল, এই যে ক্রিমিনাল শব্দটা আছে, হ্যাঁ, এই যে ক্রিমিনাল শব্দটা আছে, এই ক্রিমিনাল কি মানে হচ্ছে অপরাধী, তাই না বলেন। তো এই যে অপরাধী শব্দটা আছে, এই অপরাধী শব্দটা এইখানে আছে, ক্রিমিনেশনস, এই যে রিটা বাদ দিয়ে দেন, দেখেন ক্রিমিনেশনস মানে অপরাধ, আর রিক্রিমিনেশন মানে একে অপরকে অপবাদ দেওয়া, বুঝা গেছে, ওই যে অপরাধ করলে অপবাদ দেয়, এরকম আর কি, রিক্রিমিনেশনস। তারপরে কি বলছে, ইনডিড মানে হচ্ছে শেষ হয়েছে, ইন হোয়াট ক্যাম্পেইনার, যেখানে এইটা মানে কি, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন হোয়াট এর মানে কি, ইন হোয়াট মানে হচ্ছে যেখানে। আপনাকে যখন দেখা যাবে যে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, এখন আইবিএ কোশ্চিন করতেছে, আপনারা সবাই জানেন। তো যখন এইরকম কোশ্চিন দেওয়া হবে, তখন আপনাকে রিপ্লেসমেন্ট করতে বলা হবে। তো আপনাকে কিন্তু এগুলার মানে কি, এগুলা জানতে হবে। যেমন এখানে দেখেন, যেখানে ক্যাম্পেইনাররা বলেছে, ক্যাম্পেইনার মানে কি, অংশগ্রহণকারীরা বলেছে, এটা ছিল, মানে এটা ছিল একটা বিট্রায়াল, প্রতারণা, এটা ছিল একটা কি, বিট্রায়াল। আর বিট্রায়ালের আমরা কিন্তু অনেকগুলো জানি, যে যেমন হচ্ছে আমাদের সাথে অনেকে ডিসলয়াল কাজ করে, তাই না, ডিসলয়াল কাজ করে, এই যে ডিসলয়াল আর এই যে বিট্রায়াল একই জিনিস, হ্যাঁ। আর তারপরে আবার ডিসিভ আছে, ডিসিভ মানেও হচ্ছে প্রতারণা করা, ডিসলয়াল মানেও হচ্ছে প্রতারণা করা। তো আমাদের কত পরীক্ষাতে ব্যাংক বলেন, বিসিএস বলেন, কত পরীক্ষাতে এই শব্দটা এসেছে, এবং বিট্রায়ালের এইটা ডিসিভ, প্রতারণা করা, এই শব্দ দিয়ে এসেছে, হ্যাঁ, বিট্রায়ালের ডিসিভ। আচ্ছা, এখানে বিট্রায়ালটা আসলে অ্যাডজেক্টিভ না, আমরা সবাই জানি বিট্রায়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে কেন অ্যাডজেক্টিভ না,
কারণ এই বিট্রিয়ালের আগে একটা আর্টিকেল এ বসে গেছে, তাই এটা আর অ্যাডজেক্টিভ থাকতে পারেনি, এটা হয়ে গেছে কি এখন নাউন। মনে রাখতে হবে, এগুলো কোশ্চিনে আসবে। এটা হয়ে গেছে এখন কি নাউন। ওকে, আচ্ছা, পত্রিকা পড়তে হবে, পত্রিকার গুরুত্ব খুব অপরিসীম। আপনি যত বেশি রিডিং হ্যাবিট বাড়াতে পারবেন, প্রশ্নের অ্যান্সার তত ভালো করতে পারবেন। যাই হোক, এখন আসেন আন্ডার দ্য টার্গেট। আন্ডার দ্য টার্গেট মানে যাদেরকে, যারা টার্গেটের একদম নিচে বা তার নিম্ন সীমা, যাদেরকে মানে মানে অনুসরণ করে এই যে ক্লাইমেট চেঞ্জের যে মানে কি বলে সম্মেলন অনুষ্ঠিত হয়, তাদের কথা বলা হচ্ছে আন্ডার দ্য টার্গেট দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, মানে হচ্ছে উন্নয়নশীল দেশ। ডেভেলপিং মানে কি উন্নয়নশীল, আর ডেভেলপ মানে কি উন্নতশীল। ঠিক আছে, ডেভেলপড ওয়ার্ল্ড মানে হচ্ছে উন্নতশীল, আর ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, শুড রিসিভ মানে উচিত, উন্নয়নশীল দেশগুলোর উচিত, কি উচিত, অ্যাট লিস্ট মানে রিসিভ করা উচিত, বলছে রিসিভ করা উচিত। কি রিসিভ করা উচিত, অ্যাট লিস্ট অন্তত $1.3 ট্রিলিয়ন রিসিভ করা উচিত। আর এই যে এই জায়গাটাতে দেখতেছেন, দেখেন একটা এর মতন আছে না, এটাকে বলা হয় ব্রিটিশ পাউন্ড। আর এটাকে এই যে ডলার, এটা হচ্ছে কি ডলার, আর এটা কি ব্রিটিশ পাউন্ড। বুঝে গেছে? তো এইটা কি $1.3 ট্রিলিয়ন, আর এইখানে বলা হচ্ছে ব্রিটিশ পাউন্ডের কথা, যে 1 ট্রিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এটা এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আ ইয়ার ইন ফান্ডস, এক বছরে এই ফান্ডটা মানে এক বছরে তাদের জন্য, যারা একদম নিম্ন সীমায় আছে তাদের জন্য $1.3 ট্রিলিয়ন ডলারের কথা বলা হয়েছে। টু হেল্প, তাদেরকে হেল্প করার জন্য, টু হেল্প দেম মানে তাদেরকে সাহায্য করার জন্য, শিফট টু মানে কি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাকে মানে মানে নিয়ে যাওয়া, এটাকে শিফট করা। শিফট টু শিফটের সাথে তাহলে টু বসে, এটা মনে রাখতে হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শিফট টু লো কার্বনেট ইকোনমি। আচ্ছা, লো কার্বন ইকোনমি মানে হচ্ছে কার্বন ইকোনমি, আর লো কার্বন ইকোনমি। তো লো কার্বন ইকোনমি মানে হচ্ছে নিম্ন কার্বন অর্থনীতি তৈরি করার জন্য, মানে অর্থ যে টাকাটা আছে সেটা দিয়ে তাদের দেশটাকে কোনোভাবে বাঁচিয়ে রাখা আর কি একটা কাজ, এটাকেই বলা হচ্ছে। অ্যান্ড কোপ উইথ, আচ্ছা কোপ উইথ মানে কি আমরা জানি তাল মিলিয়ে চলা, কিন্তু নিউজ পেপারে কোপ উইথ মানে তাল মিলিয়ে চলা কোনো জায়গায় নাই। অ্যান্ড কোপ উইথ মানে হচ্ছে মোকাবেলা করা, তার মানে তারা একটা লো কার্বন ইকোনমি তৈরি করবে, আর কোপ উইথ করবে মানে মোকাবেলা করবে। কিসের মোকাবেলা করবে, দ্য ইম্প্যাক্টস মানে প্রভাব, কিসের প্রভাব, এক্সট্রিম ওয়েদার, এই যে ঝড় জ্যোৎস্না আছে না, এই ওয়েদার মানে কি আবহাওয়া, এক্সট্রিম মানে ওই যে মানে কি বলে বিরূপ আবহাওয়া, যেটাকে বলা হয় বিরূপ আবহাওয়ার প্রভাবকে মোকাবেলা করবে, যা বিরূপ প্রভাব আবহাওয়াকে মোকাবেলা করবে। এখন কথা হচ্ছে যে যদি 1.3 ট্রিলিয়ন দিলে মানে উন্নয়নশীল দেশকে দিলে তারা এটা মোকাবেলা করতে পারবে, এটা সোজা কথা। যাই হোক, বাট অনলি কি বলছে, বাট অনলি $300 বিলিয়ন, এই যে বিএন মানে কি, বিলিয়ন ডলার, এমএন মানে কি মিলিয়ন ডলার, এরকম। তো $300 বিলিয়ন অফ দ্যাট, এইটা খুবই গুরুত্বপূর্ণ। রিপ্লেসমেন্ট ওয়ার্ড, আপনাকে বলা হবে যে এই রিপ্লেসমেন্ট ওয়ার্ড, এটার মানে হচ্ছে এর মধ্যে, মানে কি এর মধ্যে, এই রিপ্লেসমেন্ট ওয়ার্ডগুলো কিন্তু এইভাবে আসবে যে এখানে কি কোনটা বসবে, অ্যামং, বিটুইন, এইভাবে রাখবে। হ্যাঁ, তো এর মধ্যে এই যে $3 বিলিয়ন, বাট অনলি $3 বিলিয়ন মধ্যে, $3 বিলিয়ন মধ্যে উইল কাম মানে আসে, নিয়ে আসা হয় বা নিয়ে আসা হবে, $3 বিলিয়ন মধ্যে নিয়ে আসা হবে প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে, ইন দ্য ফর্ম, এই যে এইখানে আরও একটা আছে, যারা আপনারা আইবি এর পরীক্ষা দিচ্ছেন তারা দেখতে পারবেন যে এখানে আপনাদেরকে বসাতে হবে ইন দ্য ফর্ম, মানে হচ্ছে আকার, আয়তন, এগুলো আসলে আমরা জানি না। হ্যাঁ, ইন দ্য ফর্ম মানে কি আকার বা আয়তন। তো ইন দ্য ফর্ম মানে এটা হচ্ছে প্রাথমিক যে আকার আয়তন, সে আকার আয়তন নিয়ে আসা হবে $3 বিলিয়ন মধ্যে। হ্যাঁ, $3 বিলিয়ন মধ্যে এটাকে নিয়ে আসা হবে, এর আকারটাকে নিয়ে আসা হবে। এটা কোনো পসিবল যে আমাদের তো দরকার হচ্ছে 1.3 ট্রিলিয়ন, আর যদি আমাদেরকে দেয় $3 বিলিয়ন মধ্যে এটাকে নিয়ে আসা, এটা পসিবল না। দে আর মোস্ট, হ্যাঁ তাদের এটা খুবই ইন নিড অফ,
প্রয়োজন। কি প্রয়োজন? এখন দেখবো তাদের এটা খুবই প্রয়োজন। কি প্রয়োজন? গ্র্যান্টস। গ্র্যান্টস মানে হচ্ছে অনুদান প্রয়োজন, অনুদানগুলো প্রয়োজন। এই যে এস, গ্র্যান্টস মানে হচ্ছে অনুদানগুলো প্রয়োজন। অ্যান্ড লো ইন্টারেস্ট, লো ইন্টারেস্ট প্রয়োজন। লো ইন্টারেস্ট মানে হচ্ছে লো ইন্টারেস্ট লোন। এই যে আমরা যে লোন নিই না, মানে স্বল্প সুদে যে লোন নিই আমরা, উন্নয়নশীল দেশগুলো কি স্বল্প সুদের লোন পায়। তাই স্বল্প সুদের লোনের ব্যবস্থা করতে হবে কাদের কাছ থেকে? ফ্রম, থেকে। কাদের কাছ থেকে? দ্য ডেভেলপড ওয়ার্ল্ড। এই যে ডেভেলপড মানে কি? উন্নত, আর ডেভেলপিং মানে কি? উন্নয়ন। তো উন্নত আর উন্নয়নের মধ্যে পার্থক্য রাখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। ওকে, এটা বড় সেন্টেন্স না, এটাকে বড় করা হয়েছে, বিভিন্ন ক্যাটাগরি দিয়ে এটাকে বড় করার চেষ্টা করা হয়েছে, কিচ্ছু না। এভাবে পড়লে আমরা সব কিছুই পারবো। তো যাই হোক, দ্য রেস্ট। আচ্ছা, দ্য রেস্ট মানে কি? দ্য রেস্ট মানে আমরা আসলে অনেকেই জানি না। অনেক, এই দ্য রেস্ট মানে অনেক কিছু হতে পারে, ঠিক আছে? বাট আমরা এখানে যেটার মিনিংটা পড়বো, একদম অ্যাকুরেট মিনিংটা হচ্ছে বাকিটা। মানে দ্য রেস্ট মানে বাকিটা। আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করব তখন এই জিনিসগুলো কিন্তু খুব বেটার করে ব্যবহার করতে হবে। দ্য রেস্ট, বাকিটা। বাকিটা কি করতে হবে? উইল হ্যাভ টু কাম, নিয়ে আসতে হবে। হ্যাভ টু মানে হবে, করতে হবে। হ্যাজ টু মানে হবে, মানে এই যে কোনো একটা কাজ করতে হবে। তো উইল হ্যাভ টু কাম মানে, কাম মানে নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসতে হবে? ফ্রম, কোথা থেকে? প্রাইভেট ইনভেস্টরস মানে হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগকারীদের থেকে নিয়ে আসতে হবে। অ্যান্ড, এবং, আর রেঞ্জ। রেঞ্জ মানে কি? মানে একটা আকার থাকতে হবে, তাই না? একটা মানে কি বলে, এই রেঞ্জের মধ্যে তুই আসবি না, এরকম বলি না আমরা? তো এরকম হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জ, আর রেঞ্জ অফ পটেনশিয়াল। পটেনশিয়াল না, হ্যাঁ, সমস্যা হচ্ছে শিয়াল বলে চালাই দিই, ফুটফুটে সুন্দর। আচ্ছা, আর রেঞ্জ অফ পটেনশিয়াল। ওকে, এখন হচ্ছে পটেনশিয়াল মানে বিভিন্ন, বিভিন্ন বা সম্ভাব্য। আমরা এখানে সম্ভাব্য ইউজ করব। তো একটা সম্ভাব্য আকার নিয়ে আসতে হবে। কি সম্ভাব্য? কি? নিউ সোর্স, নতুন সোর্স। কিসের সোর্স? সোর্সটা কি? অফ মানি। মানি মানে টাকার সোর্স নিয়ে আসতে হবে, ঠিক আছে? টাকার সোর্স নিয়ে আসতে হবে। মানে এই পুরো সেন্টেন্সটা বিশাল বড়, এই পুরো সেন্টেন্সটা বিশাল বড় এমনটা বলা হয়নি। যাই হোক, এই যে এইখান থেকেও যদি আমরা পড়ি, এই তো আমরা বাংলা পড়েই ফেলেছি, তাই না? তো এখান থেকে শুরু করছি যে বাকিটা নিয়ে আসতে হবে প্রাইভেট, মানে হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত বিনিয়োগকারীদের থেকে, এবং একটা রেঞ্জে আসতে হবে, একটা আকারে আসতে হবে এই যে সম্ভাব্য উৎসগুলো থেকে। নতুন নতুন যেই ইনকামের উৎসগুলো তৈরি হচ্ছে না, টাকার উৎসগুলো, সেই টাকার উৎসগুলো থেকে একটা রেঞ্জ নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সাচ অ্যাজ, যেমন, সাচ অ্যাজ। আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন তখন এই যে যেমন, এই কথাটা লেখার জন্য সাচ অ্যাজ, এটাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। এই সেন্টেন্স ইনহ্যান্সার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওকে, এখন দেখেন, পসিবল। পসিবল মানে কি? আমরা সবাই জানি সম্ভাব্য অথবা সম্ভব, তাই না? তো এখানে আমরা সম্ভাব্য। লেভিস, লেভিস মানে হচ্ছে কর। আমরা ওই যে ট্যাক্স বলি না, ট্যাক্স, ওই ট্যাক্সের হচ্ছে এটা লেভিস। তাহলে এই যে পসিবল লেভিস এবং সম্ভাব্য যে কর, কিসের উপরে? সম্ভাব্য যে কর। এই যে দেখেন, আচ্ছা, যেমন সম্ভাব্য কর মানে এই যে নতুন নতুন টাকার যে উৎসগুলো তৈরি হচ্ছে, সেই উৎসগুলো কোথা থেকে আসবে? এই ধরনের সম্ভাব্য কিছু কর আছে। কিসের উপরে? যেমন হচ্ছে ফসিল ফুয়েলস মানে হচ্ছে খনিজ সম্পদের উপরে এখন কিন্তু মানে বাকি দেশগুলো একটা কর নির্ধারণ করতে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে যে পসিবল লেভিস মানে সম্ভাব্য কর। এটা হবে, মানে সম্ভাব্য, এখনো হয়নি, হবে। এইটা ওই উন্নয়নশীল দেশগুলোকে দিবে। হ্যাঁ, অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফ্লায়ার্স। ফ্রিকুয়েন্টলি ফ্লায়ার্স মানে আপনাকে অনেকেই বলবে ঘনবসতি, অনেকেই বলবে ঘন যানজট, এমনটা না, কোনো কিছুই না, যানবাহন, সহজ কথা, ঠিক আছে? ফ্রিকুয়েন্টলি ফ্লায়ার্স। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা, হুইচ, হুইচ হ্যাভ। আচ্ছা, আপনারা কিন্তু ওটা বলবেন যে COP29 কোথায়, সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু আপনারা বলবেন। ওকে, আচ্ছা, এখন দেখেন, হুইচ হ্যাভ মানে হচ্ছে এটা হচ্ছে ইয়েট টু বি অ্যাগ্রিড, মানে ভবিষ্যতে জন্য অনুমোদন হয়নি, এখনো হয়নি। ইয়েট টু মানে হয়নি, হবে না, নাও হতে পারে, সবগুলাই হবে, নাও হতে পারে, এটা ভবিষ্যতে নাও হতে পারে,
এখানে আমরা ধরবো এটা ভবিষ্যতে অনুমোদন, অ্যাগ্রিড মানে এখানে কি অনুমোদন, ওই যে শুরুতে দেখলাম অ্যাপ্রুভও বসতে পারে, অনেক কিছুই বসতে পারে। হ্যাঁ, তারপরে আমরা দেখব, তো এইভাবে তারপরে আমরা কি দেখব, আচ্ছা তারপরে দেখব। ওকে, এখন কথা হচ্ছে আপনারা যারা আমার পত্রিকা কোর্সে ভর্তি হবেন তারা কি কি পাচ্ছেন। প্রথম কথা হচ্ছে সব কিছুই পাচ্ছেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সেন্টেন্সগুলো আমরা কিন্তু বাংলা থেকে ইংলিশ লেখাও কিন্তু দেখাচ্ছি যে সহজ পদ্ধতিটা অ্যাপ্লাই করে করতে হয়। যাই হোক, তো এইখান থেকে কোর্সে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারেন। মোহাম্মদ আদৌ, এই যে মোহাম্মদ আদৌ একজন ব্যক্তি। এই যে দেখেন এখানে একটা কমা বসিয়েছে, এই যে দেখেন একটা কমা বসিয়েছে, এই কমাটা পুরোটাই মনে করেন একটা অ্যাপোজিটিভ ফ্রেজ বা অ্যাপোজিটিভ ক্লজ বসায় কি করবে, সেটাকে সেন্টেন্সটাকে বড় করার চেষ্টা করবে। যেমন ডিরেক্টর অফ পাওয়ার শিফট আফ্রিকা থিঙ্ক ট্যাঙ্ক, মানে হচ্ছে এই যে পরিচালক, কিসের পরিচালক, পাওয়ার শিফটের পরিচালক, আফ্রিকার থিঙ্ক ট্যাঙ্ক পাওয়ারশিপের পরিচালক, আফ্রিকার থিঙ্ক ট্যাঙ্ক পাওয়ারশিপের কি ডিরেক্টর, কি বলেছে, সেট বলেছে। এখন ধরেন এই সেন্টেন্স আমি এখান থেকে এইভাবে কেটে দিলাম, সমস্যা আছে? এই যে দেখেন মোহাম্মদ আদৌ সেইড, সমস্যা কোথায়? মোহাম্মদ আদৌ কি করেছে, সেট করেছে। কি সেট করেছে দেখেন, দিস, এই দিস মানে যে সামিট, এই যে ব্র্যাকেটে বসিয়ে দিয়েছে তারা, দিস মানে দিস সামিট। হ্যাজ বিন কেন বসবে, হ্যাজ বিন আ ডিজাস্টার। আচ্ছা, হ্যাভ বিন এটা কেন বসবে, এটা আমরা বলে দিয়েছিলাম। দিস হ্যাজ বিন ডিজাস্টার, এটা একটা প্যাসিভ ভয়েসে লেখা। ডিজাস্টার এটা হচ্ছে ক্ষতি করবে বা ক্ষতিকারক, কার জন্য ক্ষতিকারক, এটা খুবই ক্ষতিকারক বা এটা ধ্বংসাত্মক। ডিজাস্টার এটা ধ্বংসাত্মক। ফর দ্য ডেভেলপিং মানে কি উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা একটা ধ্বংসাত্মক কি মানে এটা একটা ধ্বংসাত্মক মানে কি বলে সম্মেলন হয়ে দাঁড়িয়েছে, যে উন্নয়নশীল যে দেশগুলো আছে তাদের ক্ষতি হচ্ছে। ইট ইজ এ বিট্রায়াল অফ, এই যে দেখেন অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, ইট ইজ আ বিট্রায়াল অফ, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এই যে ইট ইজ, এই যে এইভাবে যখন আমাদের ইট ইজ লিখে থাকবে এবং অ্যাপোস্ট্রফি দেওয়া থাকবে, এর মানে হবে ইট ইজ অথবা ইট হ্যাজ, এই দুইটার মধ্যে একটা। হ্যাঁ, ইট ইজ অথবা ইট হ্যাজ, এইটা মাথায় রাখতে হবে, মানে ইট ইজ। তো আমি সংক্ষেপে কি বলবো, ইটস আ বিট্রায়াল, এটা হচ্ছে প্রতারণা। বিট্রায়াল মানে তো আমরা দেখেছি তাই না, লয়াল বা ডিসলয়াল অথবা আমরা কি বলতে পারি ডিসেপটিভ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ইট ইজ আ বিট্রায়াল, এটা একটা প্রতারণা। কার সাথে প্রতারণা, বোথ, উভয়ের সাথে প্রতারণা। এই উভয়টা কে, পিপল এবং প্ল্যানেটের সাথে প্রতারণা। প্ল্যানেট মানে পৃথিবী, আর পিপল মানে কি জনগণ, পৃথিবী এবং জনগণের উভয়ের সাথে প্রতারণা। এটা একটা পৃথিবী এবং জনগণ উভয়ের সাথেই প্রতারণা, পৃথিবীর সাথেও প্রতারণা হচ্ছে, সবার সাথে। বাই, কারা এই প্রতারণাটা করছে, কাদের দ্বারা এই প্রতারণাটা হচ্ছে, বাই ওয়েলদি মানে এই যে স্বাস্থ্যবান, আবার বুঝেন না, স্বাস্থ্যবান না, ধনী, এখানে ধনীর কথা বলা হচ্ছে। ওয়েলদি কান্ট্রিজের দ্বারা, এটা ওয়েলদি কান্ট্রিজের দ্বারা এই প্রতারণাটা করা হচ্ছে। এখন যারা আবার তাদেরকে নিয়ে আরেকটু কথা বলতে হবে তো, তাই না? তো তাদেরকে নিয়ে আরেকটু কথা বলতেছে। হু ক্লেমস টু টেক, মানে কি যারা আহ্বান করে। হ্যাঁ, মানে এটা একটা মানে কি বলে মজা করে বলতেছে যে যারা ক্লেম টু টেক মানে কি, মানে হচ্ছে ওই যে ক্লেম টু টেক মানে কি, এই যে আমরা বলি না যে আহ্বান করা, এই আহ্বান করা। হ্যাঁ, ক্লেম টু টেক মানে কি, এই যে আহ্বান করা। তো আহ্বান করা আমরা কি শিখিয়েছিলাম, যে কল ফর, এটা মানে হচ্ছে আহ্বান করা। তো আমরা যখন এখন আইবি এর কোশ্চেনগুলো দেখতে যাব, তখন কিন্তু এখানে আমাদেরকে রিপ্লেসমেন্ট ওয়ার্ডগুলো আসছে, যে এখানে কোন ওয়ার্ডটা বসাতে হবে, তাই না? এর জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে পরিশ্রম করতে হবে, এটাও কিন্তু একটা ঝামেলা থাকতেছে। আপনি যদি নিউজ পেপার পড়েন তাহলে এর জন্য আলাদা করে কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না, ঠিক আছে? তো দেখেন ক্লেম টু টেক, এটা হচ্ছে কল ফর দ্বারা রূপান্তরিত করা যাবে। তো ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কথা বলে বা জলবায়ু পরিবর্তনের জন্য আহ্বান জানায়, তারা এই পদক্ষেপটা নিয়েছে। এখন সিরিয়াসলি, আবার এই পদক্ষেপের নাম আবার দিয়েছে সিরিয়াসলি। হ্যাঁ,
ক্লাইমেট চেঞ্জ সিরিয়াসলি একটা পদক্ষেপ, মানে একদম মানে তারা খুব সিরিয়াস যে এটা পরিবর্তন করতেই হবে, হ্যাঁ, তারপরে ক্ষতিও করে দিয়েছে সবার। তো যাই হোক, রিচ কান্ট্রি, এটা কিন্তু কার বক্তব্য? এই যে মোহাম্মদ আদর বক্তব্য। রিচ কান্ট্রিজ মানে ধনী যে দেশগুলো আছে, হ্যাভ প্রমিস টু, প্রমিসের সাথে কি বসে বলেন তো? প্রেপোজিশন হিসেবে টু বসে। তো যাই হোক, কথা দেওয়া, প্রমিস মানে কি আমরা কথা দিই না? তো এই যে হ্যাভ বসেছে, হ্যাভের পরে যখন একটা ভার্ব বসাতে হবে, সেটা তখন ভার্বের সাথে কি, ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে না? তাহলে রিচ কান্ট্রি হ্যাভ প্রমিসড, এই যে ভার্ব হ্যাভ বসেছে, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসেছে, আর প্রমিসডের কারণে টু বসেছে, কিচ্ছু না, সেন্টেন্স বড় হচ্ছে, কিন্তু মানে একটার সাথে আরেকটা লাগিয়ে লাগিয়ে বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আপনি মোবিলাইজ, মোবিলাইজ শব্দের অর্থটা কি? আমরা মোবিলাইজ শব্দটার অর্থ জানি যে সচল করা। ইভেন আমরা কিন্তু 46তম বিসিএস এর ওই যে প্রথম একটা প্রশ্ন ছিল না, যে এর মধ্যে কোনটা ভার্বের কাজ করে না, তো সবাই মনে করেন যে কেউ এক একজন এক একটা দিয়েছিল, তো সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে এইটা আপনি কোন ওয়েবসাইটে পাবেন, মোবিলাইজটা কোন ওয়েবসাইটে আপনি পাবেন। তো এখানে কিন্তু সচল করা, এই সচলটা কোথায় লেখা আছে? আমাদের বইয়ে লেখা আছে, আমাদের বইয়ে লেখা আছে। ওই যে এই যে এইখানে আমি ওইটা বলেছিলাম কি, কোনটা ভার্ব হতে পারে না, তো ওইখানে কি ছিল? মোবাইল না, মোবাইল। তখন এই যে মোবিলাইজ হচ্ছে সেটার ভার্ব। ওই যে আমি বলেছিলাম যে মোবাইলও ভার্ব হতে পারে, সো এই যে মোবিলাইজ হয়ে গেছে, এই যে এইখানে চলে আসছে, এই যে পত্রিকা পড়লে কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এইটা হচ্ছে যে প্রমিস টু মোবিলাইজ। আচ্ছা, এই ভার্বটা কি ভার্ব? এই যে টু থাকার কারণে এই ভার্বটা হয়ে গেছে ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? এখন অনেকে বলবে হ্যাঁ এটা ভার্ব না, এটা নাউন। এটা নাউনই, এই যে টু এর সাথে দিয়ে এটা নাউন, মানে আপনি যতগুলা দেখবেন টু এর সাথে যতগুলা ভার্ব থাকবে সবগুলাই নাউন, কিন্তু এটাকে আমরা কি ধরি? একটা ভার্ব হিসেবে ধরি। তো যাই হোক, আচ্ছা, সাম ফান্ডস মানে এখানে বলছে যে এই যে তারা প্রমিস করেছে, কি প্রমিস করেছে? যে মোবিলাইজ, তারা সংগ্রহ করবে। কি সংগ্রহ করবে? এটা আচ্ছা, মোবিলাইজ মানে সচল, এইটা কিন্তু আমাদের নিউজ পেপারে কখনোই ব্যবহৃত হয় না। মোবিলাইজ মানে হচ্ছে তারা সংগ্রহ করবে। কি সংগ্রহ করবে? সাম ফান্ডস, কিছু তহবিল সংগ্রহ করবে। ফান্ড মানে তহবিল, সাম মানে কিছু। ইন দা, ইন দা কি বলছে? ইন দা ফিউচার, ফিউচারে, ইন দা ফিউচার, ফিউচারে সংগ্রহ করবে, এখন সংগ্রহ করবে না। মানে এখন তারা আমাদেরকে একটা কথা দিচ্ছে। এখন কথা হচ্ছে রেদার দেন, এমন কি। আচ্ছা, আবার রেদার দেন না বসিয়ে আমরা ইভেন দো বসাইতে পারি, মনে আছে? ইভেন দো, ইভেন দো, ইভেন দো বসাতে পারি। তো রেদার দেন বলেছে, রেদার দেন প্রোভাইড, প্রোভাইডের কিন্তু আরও একটা শব্দ আমরা শিখিয়েছিলাম, প্রভিডেন্ট। তো সরবরাহ করা, সরবরাহ করবে, বরং তারা সরবরাহ করবে। কি সরবরাহ করবে? আচ্ছা, রেদার দেন মানে বরংও হবে, বরংও আমরা বলতে পারি। এটা ধরেন বরং, এটা বরংটা দিলে বেশি সুন্দর হয়, তাই না? রেদার দেন, এটা আসলে আমাদের বইয়ের ভাষাটাই দিকে গেছে। রেদার দেন বরং, প্রোভাইড দেম নাও, বরং তারা প্রোভাইড করবে এখন, মানে বরং তারা প্রোভাইড করবে না এখন, মানে তারা ফিউচারে প্রোভাইড করবে, এখন প্রোভাইড করবে না। দ্য দ্য চেক ইজ ইন দ্য ইমেল, এর মানে কি? এর মানে কি ওই যে চেক হচ্ছে ইমেলের মধ্যে? না, এর মানে হচ্ছে এই যে যে চেকটার কথা বলা হচ্ছে, এই চেকটা মানে হচ্ছে অনুমোদন, এটা ওই চেক না, এই অনুমোদনটা ইমেলের মধ্যেই থেকে গেছে, এই অনুমোদনটা আর কোনোদিন বের হবে না, মানে এগুলা আমাদের উন্নয়নশীল দেশের জন্য হবে না, খালি কথা দিয়ে রাখা আছে। তারপরে বাট লাইভস অ্যান্ড লাইভহুড, জীবন ও জীবনের যে চালিকা শক্তি সেটাকে বলা হয় লাইভহুড। তো লাইভ অ্যান্ড লাইভহুডস এগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। এগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, লাইভ অ্যান্ড লাইভহুডস, যেহেতু এরপরে কোনো ভার্ব এখনও নাই, কারণ মানে সাবজেক্টটাকে একটু টেনে টেনে বড় করতেছে, আর কিছুই না। এই যে একটা প্রেপোজিশন দিয়ে আবার একটা সাবজেক্টকে বড় করবে। অ্যান্ড ভালনারেবল কান্ট্রিজ মানে শোচনীয় যে কান্ট্রিগুলো আছে, শোচনীয় যে দেশগুলো আছে, সেই দেশগুলোর কথা বলা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই যে এইখানে আর ইউজ করা হয়েছে। এখন সমস্যাটা হচ্ছে আমরা যখন শিখি আমাদের বইগুলো থেকে লাইভস অ্যান্ড লাইভহুড, এরপরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে, আমাদের বইগুলো শেখাচ্ছে। পরীক্ষায় আসছে কি? পরীক্ষায় আসছে যে এইখানে একটা কান্ট্রি যুক্ত করে দিয়েছে, ভালনারেবল কান্ট্রিজ, দিল আর, শিখলেন যে ইজ হবে,
আর হইল কেমনে? আপনি তো দিয়ে আসলেন ইজ। তো এই যে ভালনারেবল কান্ট্রিজ, এই যে কান্ট্রিজ, এই জায়গাটা দেখতে হবে তখন, হ্যাঁ, যে আপনাকে বিভিন্ন দেশের কথা বলা হয়েছে, এটাকে প্লুরাল করে দেওয়া হয়েছে। এটা বইয়ের ভাষা কেন শিখতেছেন? এই যে দেখেন আর, এটাকে প্লুরাল করে দেওয়া হয়েছে, হ্যাঁ, আর বিং লস্ট নাও, তারা তাদের জীবন ও জীবন চালিকা শক্তি হারিয়ে ফেলছে। তো পত্রিকা যখন পড়বেন তখন কিন্তু বাস্তবিক অর্থের ব্যবহার করতে পারবেন। তাই পত্রিকা কোর্সে অবভিয়াসলি যোগদান করবেন, কারণ আমাদের পত্রিকা কোর্সে আপনাকে ডিটেলস থেকে ডিটেলস শেখানো হচ্ছে, গ্রামার শেখানো হচ্ছে, ভোকাবুলারি, একটা শব্দের অনেকগুলো শব্দ শেখানো হবে। আর জুমে তো ক্লাস করলে আপনি তো বুঝতেই পাচ্ছেন কি একটা অবস্থায় হবে, হ্যাঁ, সেগুলো আবার 2 ঘন্টা করে ক্লাস হবে বা 1.5 ঘন্টা করে, ধরেন 1.5 ঘন্টা করে ক্লাস হবে। তো 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আরও অনেক কিছু শেখানো যাবে, আপনাদের কিন্তু কিছু প্রশ্ন উত্তর নেওয়া যাবে। সো এই যে কোর্সটা আমাদের চালু হচ্ছে পত্রিকা থেকে ইংরেজি শিখি, এখানে আপনার গ্রামার আছে, ভোকাবুলারি আছে, অনুবাদ আছে, বাংলা থেকে ইংরেজি কিভাবে অনুবাদ করতে হবে সেগুলো আছে। তো দেরি করছেন কেন? এগুলো পড়লেই আপনার এই আলাদা করে বই কিনে গ্রামার পড়ার কোনো দরকার পড়বে না। আপনি পড়তে থাকেন, দেখেন আপনার অটোমেটিকলি হয়ে যাবে। এই যে দেখেন মোবাইল, এগুলো আপনি পেয়েছেন বইয়ে, পাননি, কিন্তু আজকে পড়তে লেগে এই যে মোবাইল আইস পাই পেয়ে গেলাম আমরা, তাই না, যে এটার ভার্ব হয়। তো এতগুলো কোচিং যখন 46 BCS সলভ দিল, তো এগুলাতে পত্রিকায় ব্যবহৃত হয় এগুলা বলেই নি। আর সলভ দিতে লেগে এগুলো আসলে বইয়ে ছিল না, তাই তারা বলে দিয়েছে যে মোবাইল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। না, মোবাইল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আজকে আমাদের এতটুকুই ক্লাস ছিল, আর নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই আহ্বান জানাচ্ছি। আর যদি মনে হয় যে ফুল ডিটেলস ক্লাস করবেন, এই যে ফুল ডিটেলস মানে আরও বেশি ক্লাস করতে চান, তাহলে জুমে আরও ডিটেলস দিয়ে দেখাবো, আরও মানে আরও আলাদা আলাদা পিডিএফ ফোন করে আলাদা আলাদা জায়গা থেকে দেখানো হবে আমাদের এই ক্লাসে। তো একটু দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।